আসসালামু আলাইকুম। বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইন প্ল্যাটফর্ম বিদ্যাবাড়ির ডিজিটাল ক্লাসরুম থেকে আমি ফজিল রহমানী। আমরা আজকে আছি নিবন্ধন শিক্ষক নিবন্ধন পরীক্ষার লেকচার 2কে নিয়ে। আমি ফজিল রহমানী, সিনিয়র শিক্ষক, বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ, বিদ্যাবাড়ি। আজকে আমরা আলোচনা করব নত্যবিধান ও সত্যবিধান শব্দের শ্রেণী বিভাগ। বাংলা ব্যাকরণের খুবই গুরুত্বপূর্ণ দুটি বিষয়, একটা নত্যবিধান, একটা সত্যবিধান। এটা হচ্ছে বাংলা বানানের অনেকটাই গুরুত্বপূর্ণ অংশ, খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ নত্য ও সত্যবিধান। আরেকটার নাম হচ্ছে কি শব্দের শ্রেণী বিভাগ। তাহলে দেখুন নত্যবিধান কাকে বলে, নত্যবিধান ও সত্যবিধান কি। নত্য এবং সত্যবিধান হলো, দেখুন, তৎসম শব্দের ক্ষেত্রে মূর্ধন্য স এবং মূর্ধন্য লেখার নিয়ম। তৎসম শব্দের ক্ষেত্রে মূর্ধন্য প্লাস মূর্ধন্য স, অর্থাৎ আমরা বাংলায় কি লিখি, দন্তান্ন লিখি, আর এখানে কি লিখি, তালিবাস্য দন্তাস্য। এই দুইটা না লিখে, এদেরকে না লিখে আমরা এখন কি লিখব, এটা লিখব। দন্তান্ন মূর্ধন্যের মধ্যে মূর্ধন্য, তালিবাস্য মূর্ধন্যস্যের মধ্যে মূর্ধন্যস্য লিখব। এইটা নিয়মকে বলে নত্যবিধান। নত্যবিধান শুধুমাত্র, নত্যবিধান শুধু তৎসম শব্দে ব্যবহৃত হয়, অন্য কোনো শব্দে ব্যবহৃত হয় না। এই শব্দটা আপনাকে মাথায় রাখতে হবে। তাহলে আসুন, নত্যবিধান কাকে বলে। তৎসম শব্দের ক্ষেত্রে মূর্ধন্য স লেখার নিয়মকে নত্যবিধান বলে। আপনাকে একটু পড়তে হবে, আপনি একটু পড়ুন। দেখুন তো এখানে কি আছে। আপনার কাজ হচ্ছে 1 মিনিট পড়বেন, না পড়লে যেটা হবে আপনার মাথায় ঢুকবে না। আপনি 1 মিনিট পড়েন, এরপরে আমি বোঝাবো। ঠিক যেহেতু আপনি রেকর্ড দেখতেছেন, সো আপনার কাজ হচ্ছে আগে দেখতে হবে, নাহলে আপনার বোঝাটা মুশকিল হবে। 1 মিনিট একটু দেখেন। চলুন আমরা আলোচনা করব হচ্ছে ট বর্গীয় ধ্বনির পূর্বে শব্দদায়ী মূর্ধন্য হয়। ট বর্গীয় ধ্বনিগুলো কি কি দেখুন তো। ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য। তারপরে যেহেতু লাস্টে মূর্ধন্য আছে, সে তার বর্গের বর্ণ ছাড়া অন্য বর্ণ নেবে না। যেমন আমি ঘন্টা শব্দটা যদি দেখাই, ঘন্টা শব্দটা এইভাবে লিখলে কিন্তু ভুল, এটা কিন্তু ভুল। কেন ভুল, এখানে মাত্রা দিয়েছেন। এটাই হচ্ছে আপনাকে খেয়াল রাখতে হবে। এটা প্রিলিতেও খেয়াল রাখতে হবে, রিটেনে খুবই গুরুত্বপূর্ণ এটা। আপনি আরবিতে তো আরবি লিখতে হয়, আরবিতেও ট্রান্সলেশন আছে। বাংলা যখন লিখতে যাবেন, যারা বাংলা মাধ্যমে লিখবেন ওনাদের ক্ষেত্রে এটা খুবই সচেতন হতে হবে। বাংলা ইতিহাস, রসায়নেও বাংলা লিখতে হয় টুকটাক। এরপরে হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, এরপরে হচ্ছে ইসলামের ইতিহাস। এনারা খুবই গুরুত্বপূর্ণ, যে আপনাকে সমাজবিজ্ঞান যে বাংলায় লিখতে গেলে, অর্থনীতি বাংলায় লিখতে হয়, এই জাতীয় ভুল করা যাবে না, এটা ভুল। তাহলে দেখুন এই ঘন্টা বানানটা ভুল। এখানে আমরা কি লিখতে পারবো, এটা লিখব ঘন্টা বানান। এটা সঠিক। কেন এটা সঠিক, এখানে মূর্ধন্য আছে, মাত্রা নাই। মাত্রা নাই মানে সঠিক, আর মাত্রা থাকলে ভুল। ঘন্টা ট এর সাথে যুক্ত হয়েছে, ট ঠ এর সাথে যুক্ত হয়েছে, তাই মূর্ধন্য। আর এটা যে মূর্ধন্য, আপনি কি করে নিশ্চিত হবেন যে উপরে মাত্রা নেই। কণ্ঠ, লুণ্ঠন। কাণ্ড ড এর সাথে যুক্ত হয়েছে, তাই মূর্ধন্য। এবার যদি আমি লিখি ড্যান্ডন, ড্যান্ডন যদি লিখি, ড্যান্ডন ড এর সাথে যুক্ত হয়েছে, তাই মূর্ধন্য। ট ঠ ড ড এর সাথে যুক্ত হলে সর্বদাই মূর্ধন্য হয়। ট ঠ ড ঢ এর সাথে যুক্ত হলে সর্বদা মূর্ধন্য হয়। ট ঠ ড ঢ এর সাথে যুক্ত হলে সর্বদাই কি হয়, মূর্ধন্য হয়। 2 রি র মূর্ধন্য স, এরপরে সর্বদা মূর্ধন্য হয়। ঋণ বানানে রি আছে তাই মূর্ধন্য, রিকার আছে তাই মূর্ধন্য। রি আর রিকার একই বিষয়। এরপরে অন্তস্থ র বা ববিন্দু র, রেফ আছে তাই মূর্ধন্য, র আছে তাই মূর্ধন্য। রেফ আর র একই বিষয়। মূর্ধন্য স এর পরে মূর্ধন্য হবে। ভীষণ মূর্ধন্য স এর পরে মূর্ধন্য, মূর্ধন্য স এর পরে মূর্ধন্য, মূর্ধন্য স এর পরে মূর্ধন্য। তাহলে রি র মূর্ধন্য স এরপর সবসময় কি হয়, মূর্ধন্য হয়। অরি র মূর্ধন্য স এরপরে সর্বদা কি হয়, মূর্ধন্য হয়। তাহলে দ্বিতীয় বিষয়টা খেয়াল করবেন যে এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই বিষয়টা আমি আপনাকে একটু ধীরস্থিরে বোঝাতে চাই, এবং মাথার মধ্যে যদি এই নিয়মটা ঢুকে, দুনিয়ার আর কোনো নিয়ম জানা দরকার নাই। রি র মূর্ধন্য স 3টা বর্ণকে আমরা বিদ্যুৎ ধরব। সাপোজ বিদ্যুৎ, বিদ্যুৎ তো বোঝেন, কারেন্ট। স্বরধ্বনি 11টি, অন্তঃস্ন অ হ অনুসার 3টি, ক বর্গ ক খ গ ঘ অ 5টি, প বর্গ প ফ ব ভ ম 5টি। তাহলে দেখুন এখানে বর্ণের সংখ্যা কত হলো, 24টি বর্ণ। এই 24টি বর্ণকে আমি কি ধরবো, তার। এই 24টি বর্ণকে তার ধরবো।
প্রথম 3টা বর্ণকে ধরেছি বিদ্যুৎ, আর 24টা বর্ণকে আমরা কি ধরেছি? তার। প্রথম 3টা বর্ণকে ধরেছি বিদ্যুৎ, আর 24টা বর্ণকে আমরা কি ধরেছি? তার ধরেছি, তার। তাহলে এখানে খেয়াল করুন, সাপোজ আমি এটা একটা বিদ্যুতের খুঁটি বানালাম, এখানে আমার বিদ্যুৎ আছে। এখান থেকে যদি আমরা দূরে কোথাও তার দিয়ে লাইন নিয়ে যাই, তারের লাইন যদি আমার ঠিক থাকে, তাহলে এখানে আলো জ্বলবে নাকি জ্বলবে না? আপনার কি ধারণা? বিদ্যুতের খুঁটির পর যদি তারের বর্ণের সিরিয়াল ঠিক থাকে, তাহলে কি আলো জ্বলবে নাকি জ্বলবে না? আপনার মতে কি হতে পারে? অবশ্যই আলো জ্বলবে, তাই তো? যেহেতু তারের লাইন ঠিক আছে, মাঝখানে সংযোগ একটু বিচ্ছিন্ন, এইবার কি আলো জ্বলবে? এইবার তো আলো জ্বলবে না। এটা কিন্তু আমরা সবাই বুঝি যে বিদ্যুতের খুঁটি থেকে আমার বাসা পর্যন্ত তারের মানে তারের লাইন যদি ঠিক থাকে তাহলে মূর্ধন্য, আর ঠিক না থাকলে দন্তান্ন। তাহলে আমরা এখন দুইটা কাজ করব। আমি কয়েকটা শব্দ লিখবো, আপনি একটু বোঝার চেষ্টা করবেন। প্রথম শব্দটা হচ্ছে আমার রামায়ণ এবং রসায়ন, যে একটা মধ্যে মূর্ধন্য হলো রামায়ণ বানানে, আর রসায়ন বানানে কেন মূর্ধন্য হলো না? রামায়ণ বানানে মূর্ধন্য, কিন্তু রসায়নে হলো না কেন? দেখুন, র মানে বিদ্যুৎ, এখানেও র মানে বিদ্যুৎ। বিদ্যুৎ কোথায়? এটা হচ্ছে বিদ্যুৎ। এরপরে শব্দটা একটু দেখুন, রামায়ণের পরের শব্দটা কি আছে? রামায়ণ। আকার, আকার মানে কি? স্বরবর্ণ, স্বরধ্বনি। তার, প ফ ব ভ ম, ম মানে কি? প বর্গ। তার, আকার, এটা আসছে কি? স্বরধ্বনি থেকে। তার, অন্তস্ন অ, দেখেন তো তারের বর্ণের মধ্যে আছে কিনা? এই অন্তস্ন। তার মানে এই 24টা বর্ণের মধ্যে এই বর্ণের সিরিয়াল ঠিক আছে। তাহলে প্রথমে আছে কি? র, এরপরে লাস্টে আছে কি? লাস্টে র থেকে আকার, তার, ম, তার, আকার, তার, অন্তস্ন তার, মানে তারের বর্ণের সিরিয়াল ঠিক আছে। যদি তারের বর্ণের সিরিয়াল ঠিক থাকে, তাহলে আমার এখানে অবশ্যই আলো জ্বলার কথা, মানে আলো জ্বলবে। এই মূর্ধন্য হয়েছে। যে বিষয়টা কিছুটা বুঝতে পেরেছেন আশা করি, যে র মানে বিদ্যুৎ, বিদ্যুতের পর থেকে যদি তারের বর্ণের সিরিয়াল ঠিক থাকে, তাহলে কি হবে? মূর্ধন্য হবে। এখন যদি তারের বর্ণের সিরিয়াল ঠিক না থাকে, এখানে আমরা কি দেখতে পাই? র মানে বিদ্যুৎ, কিন্তু দন্তাস্ব কি তার নাকি তার না? এটা একটু আগে আইডেন্টিফাই করেন, করে আমাকে একটু বলবেন দন্তাস্ব কি মূলত তার নাকি তার না? দন্তাস্ব কি তার নাকি তার না? দন্তাস্ব কখনোই তার না। দন্তাস্বটা কি তার? কখনোই তার না। দন্তাস্বটা কখনোই তার না। এখানে সংযুক্ত আমার বিচ্ছিন্ন আছে, আকার, তার, অন্তস্ন তার। এখন যত তারই দিই, যেহেতু আমার সংযোগ বিচ্ছিন্ন আছে, তাহলে আমার এখানে কি হবে না? কখনোই, কখন আমার এখানে আলো জ্বলবে না। আলো আমার এখানে কি জ্বলবে? কখনোই জ্বলবে না। রসায়ন, রামায়ণে যেমন বিদ্যুতের তার ঠিক ছিল, র মানে বিদ্যুৎ, দন্তাস্ব, এখানে আকার মানে হচ্ছে কি? আকার মানে তার না, আকার মানে সংযোগ বিচ্ছিন্ন। আকার, তার, অন্তস্ন তার। এখন যত তারই দেন লাভ নেই, আমার এখানে দন্তান্ন হবে না, এখানে কি হবে? মূর্ধন্য হবে। তাহলে আমরা এতক্ষণ কি ধরে, 3টা বর্ণকে আমরা কি ধরবো? বিদ্যুৎ ধরবো। 3টা বর্ণকে, রি, র, মূর্ধন্য স, এই 3টা বর্ণ হচ্ছে বিদ্যুৎ। আর এই 25টা বর্ণ, 11টা স্বরবর্ণ, 3টা অন্তস্ন অ হ অনুসার, অর্থাৎ বিদ্যুৎ আর তার, অন্তস্ন অ হ অনুসার, এগুলো কি ছিল? 3 + 5 + 5 = 24। এই 24টা বর্ণকে আমরা কি ধরেছিলাম? তার ধরেছিলাম। তাহলে দেখুন, আমরা দুইটা শব্দ লিখব, একটা হচ্ছে রামায়ণ, আরেকটা হচ্ছে রসায়ন। এতটুকু লেখা ছিল, এরপর থেকে এতটুকু তো আমরা বুঝিয়েছি বিদ্যুৎ আর তারের খুঁটি দিয়ে। হ্যাঁ, এইটা একটু আমাকে একটু, এরপর থেকে আপনি যিনি রেকর্ড কাটবেন, এখান থেকে আবার ধরবেন রামায়ণ এবং রসায়ন। তাহলে দেখুন, রামায়ণের রসায়নের উদাহরণ বুঝিয়েছিলাম। রসায়নটা দেখুন, র মানে বিদ্যুৎ, আকার মানে তার, দন্তাস্ব মানে তার। দেখুন, রামায়ণে কি আছে? র মানে বিদ্যুৎ, আকার তার, ম তার, আকার তার, অন্তস্ন তার, তাই এখানে মূর্ধন্য। আমরা একটু আগে দেখেছিলাম। এখন আসুন রসায়নে আমরা যে বিষয়টা খেয়াল করতে যাচ্ছি আপনাকে, রসায়নে কি আছে দেখুন। রটা বিদ্যুৎ ঠিক, কিন্তু দন্তাস্ব কি তার? রটা কি আছে? বিদ্যুৎ। রটা বিদ্যুৎ, কিন্তু দন্তাস্বটা তার না, দন্তাস্বটা তার না। এখানে কি আছে? দন্তাস্বটা সংযোগ বিচ্ছিন্ন, মানে তারের মধ্যে দন্তাস্ব নাই। রামায়ণটা যে করে বুঝলেন, রামায়ণটা যেভাবে বুঝলেন, ঠিক রসায়নটা এরকম নাই। র, সা, যন, এরপরে কি আছে? আকার আছে। রসায়নে কি আছে? একটা
আকার আছে। যেহেতু রসায়নে একটা আকার আছে, তাহলে রসায়নটা খেয়াল করুন। আকার মানে কি? তার। অন্তঃস্ন মানে তার। এখন যত তারই দেন কোনো লাভ নেই, আলো জ্বলবে না, তাহলে দন্তান্ন। তার মানে প্রথমে রামায়ণে কি হলো? রামায়ণে র মানে বিদ্যুৎ, আকার মানে তার, ম মানে তার, আকার মানে তার, অন্তঃস্ন মানে তার। রামায়ণ এবং রসায়ন এই দুটো শব্দ খেয়াল করুন। রামায়ণে রতে হচ্ছে আকার, এখানে দেখুন র মানে বিদ্যুৎ, আকার তার, ম তার, আকার তার, অন্তঃস্ন তার। লাস্ট পর্যন্ত যেমন তারের সংযোগ ঠিক ছিল, তাই এখানে কি হয়েছে? মূর্ধন্য। আর রসায়নে রটা বিদ্যুৎ ঠিক, লাস্টে আর তারের সংযোগ ঠিক নাই, মাঝখানে বিচ্ছিন্ন হয়েছে, তাই এখানে দন্তান্ন হয়েছে। তাহলে আমি আরো দুটো গুরুত্বপূর্ণ উদাহরণ লিখব, একটু দেখুন। পূর্বাহ্ন, পূর্বাহ্ন, অপরাহ্ন, অপরাহ্ন, সায়াহ্ন, মধ্যাহ্ন, সায়াহ্ন, মধ্যাহ্ন। এই চারটার শব্দের বানানটা একটু খেয়াল করুন। হয়ের যদি কানে ধরে তাহলে দন্তান্ন, আর হয়ের যদি পায়ে ধরে তাহলে মূর্ধন্য। প্রথমত আপনাকে এটা মনে রাখতে হবে, হয়ের যদি কানে ধরে তাহলে দন্তান্ন, আর হয়ের যদি পায়ে ধরে তাহলে মূর্ধন্য। হয়ের কানে ধরলে দন্তান্ন, আর হয়ের পায়ে ধরলে মূর্ধন্য। এটা একটু মাথায় রাখবেন। তাহলে কখন দন্তান্ন হবে আর কখন মূর্ধন্য হবে, কোথায় দন্তান্ন হবে আর কোথায় মূর্ধন্য হবে, এটা একটু বুঝতে হবে আপনাকে। তো কোথায় দন্তান্ন হচ্ছে আর কোথায় দন্তান্ন হচ্ছে না, কোথায় বিদ্যুৎ আর তারের সংযোগ ঠিক আছে আর কোথায় বিদ্যুৎ আর তারের সংযোগ ঠিক নাই, এই দুইটা শব্দ একটু খেয়াল করেন। তাহলে আমরা যদি প্রথমে একটু আলোচনায় আসি, দেখুন পূর্বাহ্ন, রেফ আছে, রেফ মানে বিদ্যুৎ, প ফ ব এটা হচ্ছে তার, আকার তার, প ফ ব পবর্গীয়, আকার মানে স্বরবর্ণ, হ মানেও তার, হ তারের মধ্যে আছে। তাহলে এখানে কি হবে? মূর্ধন্য হবে। কেন? পায়ে ধরেছে। বিদ্যুতের পরে তারের বর্ণের সিরিয়াল ঠিক আছে, বিদ্যুতের আগে আছে পয় দীর্ঘ ওকার পু, এটা আমার দেখা দরকার নাই। পয় দীর্ঘ ওকার পু আছে, এটা আমার দেখার কোনো দরকার নেই। অপরাহ্ন, এখানে আছে একটা র, র মানে বিদ্যুৎ, র মানে কি? বিদ্যুৎ, র মানে বিদ্যুৎ, আকার মানে তার, হ মানে তার। তাহলে দেখুন র মানে বিদ্যুৎ, আকার মানে তার, হ মানে তার, এরপরে কি হয়েছে? মূর্ধন্য। এর আগে অপ আছে, এটা আমার দেখা দরকার নেই। তার মানে বিদ্যুতের পরে তারের বর্ণের সিরিয়াল ঠিক থাকলে মূর্ধন্য। সায়াহ্ন, দেখেন এখানে কোনো বিদ্যুৎ নাই, ঋর মূর্ধন্য সই, তিনটার মধ্যে একটাও নাই, তার আছে অনেকগুলো। যত তারই থাকুক না কেন, তার দিয়ে তো আলো জ্বলবে না। আলো জ্বলতে হলে অবশ্যই আমাকে বিদ্যুৎ ব্যবহার করতে হবে। যদি বিদ্যুতের ব্যবহার থাকে তাহলে মূর্ধন্য হবে, আর বিদ্যুৎ না থাকলে মূর্ধন্য হবে না। তাহলে এই চারটা বর্ণ খুবই গুরুত্বপূর্ণ। আমরা 6টা শব্দ শিখলাম, যে এই জাতীয় যত শব্দ আছে সকল শব্দগুলো এখন আমরা একটু দেখব। যত শব্দ আছে আমরা সবগুলো শব্দ দেখব। আরো কয়েকটা উদাহরণ আছে, আপনি একটু দেখার চেষ্টা করুন। কৃপণ, রিকার মানে বিদ্যুৎ, প মানে তার, তাই এরপরে মূর্ধন্য। হরিণ, র মানে বিদ্যুৎ, এরপরে মূর্ধন্য, রসিকার তার। রেফ মানে বিদ্যুৎ, প মানে তার, তাই এরপরে মূর্ধন্য। লক্ষণ, ক প্লাস মূর্ধন্য স, মূর্ধন্য স মানে বিদ্যুৎ, এরপরে তার। রিকার, রিকার মানে বিদ্যুৎ, হ তার, আকার রসিকার তার, তাই মূর্ধন্য। ব্রাহ্মণ, রফলা মানে বিদ্যুৎ, আকার তার, হ প্লাস ম দুইটাই তার, এরপরে কি হলো? মূর্ধন্য। আরোহণ, র মানে বিদ্যুৎ, র মানে কি? বিদ্যুৎ, একার আকার মানে হচ্ছে কার মানে তার, হ তার, এরপরে মূর্ধন্য। এখন আপনি এই জাতীয় যত শব্দ ধরেন না কেন সব একই কথা হবে, সকল শব্দই হচ্ছে এই জাতীয়। ঋ মূর্ধন্য স, এরপরে সবসময় কি হবে? এই 24টা বর্ণ ঠিক থাকলে, তার ঠিক থাকলে মূর্ধন্য হবে, অন্যথায় মূর্ধন্য হবে না। তাহলে আসুন দ্বিতীয় অংশ। এরপরে আমরা যাব হচ্ছে স্বভাবতই মূর্ধন্য। স্বভাবতই মূর্ধন্য কি? কিছু কিছু শব্দ রয়েছে যে শব্দের ব্যবহারে কোনো কারণ ছাড়াই মূর্ধন্য হয়, তাকে বলি স্বভাবতই মূর্ধন্য। একটা কবিতা আছে 9 10-এ বোর্ড বইয়ে, এই কবিতাটা একটু ভালো করে পড়ে নেবেন। চাণক্য মাণিক্য গণ, বাণিজ্য লবণ মন, বেনে বিনা কঙ্কন কণিকা, কল্যাণ শোণিতমণি, স্থানগুণ পুণ্যবেণী, ফণীয় বিপণী কণিকা, আপন লাবণ্যবাণী, নিপুণ ভণিত পানি, গৌণ কোন ভানপন শান, চিক্কন নিকন্তন, কফনিব নিগুণ, গণনা পিনাক পণ্য পান। তাহলে এই বিষয়টা আপনাকে একটু মাথায় রাখতে হবে, এই কবিতাটা একটু মুখস্থ করতে হবে। একটু চোখ বলান যে দেখুন তো এখানে কোনো কারণে মূর্ধন্য হয়েছে নাকি কোনো কারণ ছাড়া মূর্ধন্য হয়েছে। আমি আপনাকে 1 মিনিট সময় দিচ্ছি, শুধু একটু ভাবতে হবে আপনাকে, শুধু একটু মাত্র ভাববেন। দেখেন তো এতক্ষণ কি ভাবলেন? এতক্ষণ ভেবে আপনার কাছে কি মনে হয়েছে? যে এটাকে কোনো কারণ আছে, কোনো কারণ নাই, এটা স্বভাবতই মূর্ধন্য বা নিত্য মূর্ধন্য বলা হয়।
তাহলে আমরা এখন যাব সত্যবিধান, অর্থাৎ তৎসম শব্দের ক্ষেত্রে তালিবাস্য দন্তস্ব না লিখে মূর্ধন্য স লিখার নিয়মকে আমরা কি বলি? সত্যবিধান বলি। কি লিখে আছে একটু পড়েন তো? অ আ ভিন্ন অন্য সকল স্বরধ্বনির পরে মূর্ধন্য স হয়। অ আ ছাড়া অন্য সকল স্বরবর্ণের পরে কি হয়? মূর্ধন্য স হয়। তাহলে অ আ থাকলে হবে না, একটু মাথায় ঢোকান। স্বরবর্ণ আছে কয়টা? 11টা। এই 11টি স্বরবর্ণের মধ্যে 2টি বাদ দেন, 9টি স্বরবর্ণের পরে মূর্ধন্য স হবে। 9টি স্বরবর্ণের পরে মূর্ধন্য স হবে, আর 2টি স্বরবর্ণের পরে মূর্ধন্য স হবে না। 9টি স্বরবর্ণের পরে মূর্ধন্য স হবে, 2টির পরে হবে না। তাহলে এখানে একটু খেয়াল করুন, চিকিৎসা কি আছে? দীর্ঘ ইকার আছে, এর কারণে মূর্ধন্য স। রস্যকার আছে, এর কারণে মূর্ধন্য স। খুব ভালো করে দেখুন, ভবিষ্যৎ রস্যইকার আছে, মূর্ধন্য স, দীর্ঘকার আছে, মূর্ধন্য স। ঈশান বিষাণে ওঙ্কার, নজরুলের একটা কবিতার লাইন। ঈশান বায়ু, অগ্নি, নৈরত, ঊর্ধ্ব, অধ, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, 10 দিক। দীর্ঘ এর পরে মূর্ধন্য স। উষা বানানে দীর্ঘ এর পরে মূর্ধন্য স। এসন বানানে এর পরে কি হবে? মূর্ধন্য স। তাহলে কি আছে? স্বরবর্ণ আছে, এই স্বরবর্ণগুলোর পরে কি হবে? মূর্ধন্য স হয়। কিন্তু আমি যদি একটু বলি অ আ থাকলে তো হয় না, তাই না? তাহলে আমি লিখলাম পুরস্কার, পুর, ভিতরে একটা অ আছে, তাহলে এখানে কি মূর্ধন্য স হবে? যে না, হবে না। পুরস্কার বানানে দন্তস্ব। নমস্কার, নম, ভিতরে একটা অ আছে, তাহলে নমস্কার বানানে কি হবে? দন্তস্ব। তিরস্কার, তীর, অ আছে ভিতরে একটা, তাহলে কি হবে? দন্তস্ব। ঠিক একইভাবে যদি আমি লিখি পরিষ্কার, পরি, রয়ের সাথে অ আ নাই, এই অ আ নাই, অন্য স্বরধ্বনি আছে, তাহলে এখানে কি হবে? মূর্ধন্য স। এই শব্দটা আপনাকে মাথায় ঢোকাতে হবে যে পরিষ্কার বানানে মূর্ধন্য স, আর পুরস্কার বানানে দন্তাস্ব। পরিষ্কার বানানে মূর্ধন্য স, আর পুরস্কার বানানে দন্তাস্ব। এই দুইটা শব্দ আপনাকে মাথায় ঢোকাতে হবে। এই দুইটা যদি ঢোকাতে পারেন, এনাফ। এই দুটো আপনাকে ঢোকাতেই হবে। তাহলে দেখুন, পরিষ্কার, এখানে রসইকার আছে। আমি যদি আরেকটা শব্দ লিখে দেখাই, আবিষ্কার, আপনি এরকম শত শত শব্দ প্র্যাকটিস করবেন। আবিষ্কার বানানে কি আছে? রসইকার আছে, আবিষ্কার, তাই এখানে কি হয়েছে? মূর্ধন্য স। দন্তাস্ব কিন্তু এখানে হয়নি। তাহলে এখানে আপনাকে একটা বিষয় খেয়াল করতে হবে, অ আ ছাড়া অন্য যত স্বরবর্ণ আছে সকল স্বরবর্ণের পরে মূর্ধন্য স হয়। অ আ ছাড়া অন্য সকল স্বরবর্ণের পরে মূর্ধন্য স হয়। তাহলে 2 নম্বরে যাব, রসইকারন্ত ও রস উ কারন্ত উপসর্গের পর মূর্ধন্য স হয়। দুইটা কার, একটা রসইকার, একটা হচ্ছে কি কার? রস উ কার। তাহলে দেখুন, অভিষেক, অভি একটা উপসর্গ রসইকার যুক্ত, অন্য একটা উপসর্গ রস্যকার যুক্ত, দন্তাস্বটা না হয়ে মূর্ধন্য স হয়েছে। এখানে রস্যকার যুক্ত উপসর্গের পরে মূর্ধন্য স। আমরা জানি সবসময় সংজ্ঞা বানানে দন্তাস্ব হয়, কিন্তু এখানে মূর্ধন্য স। আরো দুইটা সহজ উদাহরণ যদি লিখি তাহলে আপনার জন্য আরো সুবিধা হবে। সু একটা রস্যকার যুক্ত উপসর্গ, বি একটা রস্যইকার যুক্ত উপসর্গ। সম বানানে আমরা সারা জীবন লিখি দন্তাস্ব দিয়ে, কিন্তু সুয়ের পরে আসলে সেটা হবে কি? মূর্ধন্য স। সুসম, বি সম। কেন? সম বানানে সারা জীবন স। এখন ধরেন আপনি এই মুহূর্তে আপনি আপনার বাসায় বসে আমার ক্লাস দেখতেছেন, যে ড্রেস কোড পরে ক্লাস দেখতেছেন, যে ড্রেস কোডটা পরে ক্লাসটা দেখতেছেন, আপনি যদি নিবন্ধনে ভাইবা দিতে যান, আপনি কি একই ড্রেস কোড পরে ভাইবা দিতে যাবেন? জি না, কখনোই না। তাহলে আপনি কি করবেন? তাহলে অবশ্যই আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে ফর্মাল একটা ড্রেস পরবেন, তাই তো? ঠিক একই রকম দন্তাস্ব সম বানানে সবসময় দন্তাস্ব হয়, কিন্তু সবসময় দন্তাস্ব হলেও আমরা একটা বিষয় খেয়াল করছি যে রসইকার এবং রস্যকার যুক্ত উপসর্গের পরে আর দন্তাস্ব হয় না, কি হয়? মূর্ধন্য স হয়। 3, টবর্গীয় ধ্বনির সঙ্গে। টবর্গীয় ধ্বনি বলতে এখানে দুইটা শব্দ মনে রাখবেন, ট প্লাস ঠ। ট প্লাস ঠ এর সাথে সবসময় মূর্ধন্য স হয়। কষ্ট, ট, ট, ট। ঠ এর সাথে যুক্ত হলে সবসময় মূর্ধন্য স হয়। কষ্ট, কাষ্ঠ, নষ্ট। ট এবং ঠ এর সাথে যুক্ত হলে সবসময় কি হবে? মূর্ধন্য স হবে। ট এবং ঠ এর সাথে যুক্ত হলে সবসময় কি হবে? মূর্ধন্য স হবে। রি ও রেফ এর পরে মূর্ধন্য স হয়। রি ও রেফ এর পর মূর্ধন্য স হয়, যেমন ঋষি, রি এর পরে মূর্ধন্য স। কৃষক, রি এর পরে মূর্ধন্য স। রেফের পরে কি হবে? মূর্ধন্য স। রেফের পরে কি হবে? মূর্ধন্য স। রি এবং রেফ এর পরে মূর্ধন্য স হয়।
এক নজরে এই 4টা নিয়ম একটু চোখ বোলাবেন। এক নজরে এই 4টা নিয়ম একটু চোখ বোলাবেন। এক অ আ ছাড়া অন্য সকল স্বরবর্ণের পরে মূর্ধন্য হয়। এক অ আ ছাড়া অন্য সকল স্বরবর্ণের পরে মূর্ধন্য হয়। রসি বা রসু কারযুক্ত উপসর্গের পরে মূর্ধন্য হয়। রসি বা রসু কারযুক্ত উপসর্গের পরে মূর্ধন্য হয়। 3 ট বর্গীয় বর্ণ অর্থাৎ ট ও ঠ, ট ও ঠ এর সাথে মূর্ধন্য হয়। ট ও ঠ, সবগুলো না, শুধু 2টা, ট এবং ঠ এর সাথে মূর্ধন্য হয়। ট ও ঠ এর সাথে মূর্ধন্য হয়। 4 রি ও রেফ এর পরে সবসময় মূর্ধন্য হয়। ট ও ঠ এর পরে সবসময় মূর্ধন্য হয়। ট ও ঠ এর সাথে মূর্ধন্য হয়। ট ও ঠ এর সাথে সর্বদা কি হয়? মূর্ধন্য হয়। ট ও ঠ। শেষ। এই 4টা নিয়ম মনে রাখলে আপনার জন্য মোটামুটি সত্যবিধানের সবগুলো নিয়ম ক্লিয়ার হয়ে গেল। তাহলে দেখুন, সত্যবিধান তো আমরা দেখলাম হলো, কোথায় কোথায় হলো। এখন আমরা যাব স্বভাবতই মূর্ধন্য স। কিছু কিছু শব্দ আছে যেখানে কোনো কারণ ছাড়াই এমনি এমনি মূর্ধন্য স হয়, তাকে বলি স্বভাবতই মূর্ধন্য স। এরপর আমরা যাব নত্য এবং সত্যবিধান হয় না এমন কিছু শব্দ রয়েছে। এক, বাংলা ক্রিয়াবাচক শব্দে মূর্ধন্য স হয় না। আপনি কাজটি করেন, রয়ের পরে আসছে মূর্ধন্য স হবে না। আপনি মরেন, রয়ের পরে আসছে মূর্ধন্য হবে না, মূর্ধন্য হবে না। তুই কাজটি করিস, রয়ের পরে আসছে মূর্ধন্য স হবে না, কারণ ক্রিয়া, এগুলো ক্রিয়া। তুই মরিস, হ্যাঁ, রয়ের পরে আসছে, তাও কিন্তু মূর্ধন্য স হবে না। এক, ক্রিয়াবাচক শব্দে কখনো কি হয় না? মূর্ধন্য স হয় না। ক্রিয়াবাচক শব্দে কখনো কি হয় না? মূর্ধন্য স হয় না। দেখুন, এটাকে আমরা চাইলে ইন ডিটেলস অনেক বিস্তারিত পড়াতে পারতাম, সময় নিয়ে পড়াতে পারতাম, 1 ঘন্টা 1.5 ঘন্টা আলোচনা করা যায়, কিন্তু লাভ নেই। চাকরি পরীক্ষার জন্য মূল অংশগুলো, সারাংশগুলো মাথায় ঢোকাতে হবে। এই জন্য আপনার কাজ হচ্ছে, আমি টু দ্য পয়েন্টে মূল বিষয়গুলোকে আপনার মাথার ভিতরে ঢোকানোর সর্বোচ্চ চেষ্টা করছি টু দ্য পয়েন্টে পড়ানোর জন্য। তাহলে দ্বিতীয় অংশে যাচ্ছি আমরা। দ্বিতীয় অংশে কি আছে? বিদেশি শব্দে নত্য ও সত্যবিধান হয় না। বিদেশি শব্দে নত্য ও সত্যবিধান হয় না। যেমন কোরআন, রয়ের পরে আসছে কিন্তু হবে না, কেন? এটা রটা কি শব্দ? রটা, কোরআনটা হচ্ছে আরবি শব্দ। আচ্ছা, ফার্নিচার, এখানে রেফের পরে আসছে ফার্নিচার, কিন্তু তাও হবে না, মূর্ধন্য হবে না, কারণ ইংরেজি ভাষার শব্দ। স্টেশন, আমরা জানি ট এর সাথে যুক্ত হলেই মূর্ধন্য স হওয়ার কথা, কিন্তু স্টেশন ইংরেজি শব্দ। মাস্টার, এটাও ইংরেজি শব্দ। তাহলে এই জাতীয় 7 প্রত্যয়যুক্ত শব্দে মূর্ধন্য স হয় না। হ্যাঁ, ত বর্গীয় বর্ণের মধ্যে মূর্ধন্য হয় না। এই জাতীয় শব্দগুলোর মধ্যে নত্য এবং সত্যবিধান কাজ করে না। এটা একটু মনে রাখতে হবে যে নত্য ও সত্যবিধান কোথায় কাজ করে আর কোথায় কাজ করে না। নত্য ও সত্যবিধান কোথায় কাজ করে আর কোথায় কাজ করে না। তাহলে আমরা পরবর্তী অংশে যাচ্ছি, শব্দ প্রকরণ। এই অধ্যায়টা দেখুন একেবারেই মুখস্থ। আপনার মুখস্থের বিকল্প তেমন কোনো পদ্ধতি এখানে নাই, মুখস্থ আপনাকে অবশ্যই করতে হবে। শব্দ প্রকরণ। শব্দ প্রকরণ শব্দ মূলত 3 প্রকার: উৎসগতভাবে শব্দ, গঠনগতভাবে শব্দ, অর্থগতভাবে শব্দ। আমরা প্রথমে যাব হচ্ছে গঠনগতভাবে শব্দ। লাস্ট থেকে আমরা পড়ে আসবো যে গঠনগতভাবে শব্দ কত প্রকার ও কি কি। গঠনগতভাবে শব্দ। গঠনগতভাবে শব্দ 2 প্রকার, একটা নাম হচ্ছে মৌলিক আর একটা নাম হচ্ছে সাধিত। মৌলিক মানে কি? যাকে ভাঙ্গা বা বিশ্লেষণ করা যায় না। এটা আমরা সবাই জানি যে মৌলিক, গত ক্লাসে পড়েছিলাম, মৌলিক স্বরবর্ণ, মৌলিক স্বরধ্বনি, যৌগিক স্বরবর্ণ, যৌগিক স্বরধ্বনি। মৌলিক মানে যাকে ভাঙ্গা বা বিশ্লেষণ করা যায় না। যেমন আমি একটা শব্দ লিখলাম ভাই, এটা একটা মৌলিক শব্দ, কারণ এটাকে ভাঙলে আলাদা অর্থ পায় না। বোন, এটাও একটা মৌলিক শব্দ, এটাকেও আলাদা করলে অর্থ পাওয়া যায় না। কিন্তু আমরা যখন লিখবো ভাই বোন, যখন আমরা ভাই বোন লিখবো, তখন সেটা হবে সাধিত শব্দ। এই সাধিত শব্দগুলো হতে পারে সন্ধির মাধ্যমে, সন্ধির মাধ্যমে, সমাসের মাধ্যমে, উপসর্গের মাধ্যমে হতে পারে, উপসর্গ। দ্বিরুক্ত শব্দের মধ্যে হতে পারে দ্বিরুক্ত, পদের মাধ্যমে হতে পারে পদ, এরপরে হতে পারে প্রত্যয়ের মাধ্যমে। এই জাতীয় মাধ্যমে আমরা কি করতে পারি? সাধিত শব্দ করতে পারি। দুনিয়াতে যে শব্দকে ভাঙ্গা বা বিশ্লেষণ করা যায় তাকে বলে সাধিত শব্দ। ভাঙ্গা বা বিশ্লেষণ করা না গেলে মৌলিক শব্দ। লক্ষ কোটি মৌলিক শব্দ আছে, 2টা মৌলিক শব্দ একসাথে বসালেই আবার কিন্তু সাধিত হয়ে যাবে। শেষ। তাহলে আপনার পরীক্ষায় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে 9-10 এর বোর্ড বইয়ের 4টা উদাহরণ।
এর বাইরে এখনো চাকরি পরীক্ষায় প্রশ্ন খুব একটা আসে না। গোলাপ, নাক, লাল, তিন, এই চারটা উদাহরণ পারবেন মৌলিক শব্দের মধ্যে। গোলাপ, নাক, লাল, তিন। গোলাপ, নাক, লাল, তিন। গোলাপ, নাক, লাল, তিন, এই চারটা শব্দের বাইরে এখন পর্যন্ত চাকরি পরীক্ষায় তেমন কোনো প্রশ্ন আসেনি। শেষ, এটা একটু মাথায় রাখবেন। এরপরে যাবেন হচ্ছে অর্থগত দিক থেকে শব্দ। অর্থগত দিক থেকে শব্দ তিন প্রকার। এক, যৌগিক শব্দ। দুই, রূঢ় বা রূঢ়ি শব্দ। তিন, যোগড় শব্দ। যৌগিক, রূঢ় বা রূঢ়ি, যোগড়, তিনটে সংজ্ঞা দেখুন। সংজ্ঞা না দেখলে এটা বুঝতে পারবেন না। যৌগিক শব্দ মানে কি? যে সকল শব্দের ব্যুৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ একই রকম, তার মানে হচ্ছে 100% মিল আছে। যে সকল শব্দের উৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ 100% মিল আছে। যেমন কর্তব্য শব্দের অর্থ কি? যা করা উচিত। আর যখন শব্দটা বানানো হয়েছিল প্রাচীনকালে বলে হতো যা বলা উচিত, এখনো বলি যা বলা উচিত। কর্তব্য। মধুর মানে মিষ্টি জাতীয়। বাবুয়ানা মানে যে বাবুর ভাব করে চলে, যে কি করে বাবুর ভাব করে চলে তাকে আমরা কি বলি? বাবুয়ানা বলি। তাহলে উৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ 100% মিল যদি থাকে তাকে আমরা কি বলি? মৌলিক শব্দ বলি, যৌগিক শব্দ বলি। তাহলে রূঢ় বা রূঢ়ি শব্দ কোনগুলো দেখুন তো। যে সকল শব্দ বা প্রত্যয় বা উপসর্গ যুগে মূল শব্দের অর্থের অনুগামী না হয়ে মানে 100% অমিল। উৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ 100% মিল হবে না, তাকে আমরা কি বলি? রূঢ় অথবা রূঢ়ি শব্দ বলি। যে সকল শব্দের উৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ 100% মিল না, অমিল, তাকে বলি রূঢ় বা রূঢ়ি শব্দ। দেখুন, হস্তি বলতে আমরা কি বুঝি? হাতিকে বুঝি, একটা পশুকে বুঝি। কিন্তু উৎপত্তিগত অর্থ হচ্ছে হস্ত আছে যার দুটো হাত আছে আমরা তাকে হস্তি বলি। আপনার দুটো হাত আছে, আমার দুটো হাত আছে, তাহলে আমরা নিজেরা হচ্ছি হস্তি, কারণ হস্তযুগীন, আমার দুটো হাত আছে। তাহলে উৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ যদি 100% মিল থাকে তার নাম যৌগিক। হাতি আর মানুষ দুটা কি এক নাকি ভিন্ন? 100% ভিন্ন। যেহেতু 100% ভিন্ন তাই এটাকে বলে রূঢ় অথবা রূঢ়ি শব্দ। রূঢ় অথবা রূঢ়ি শব্দ বলি, 100% ভিন্ন। গবেষণা শব্দের অর্থ কি? যে সকল শব্দের উৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থটা দেখুন। গবেষণা অর্থ হচ্ছে কি? কোনো কিছু নিয়ে বারবার চেষ্টা করা। আমরা মাস্টার্স পাস করে আরও 3 বছরের একটা কোর্স করি, সেটাকে বলি হচ্ছে কোর্স করেছি, সেটাকে বলি এমফিল, গবেষণা করা। আর গবেষণা শব্দের উৎপত্তিগত অর্থ হচ্ছে গরু খোঁজা। গরু হারিয়ে গেলে গরু খোঁজা। গরু হারিয়ে গেলে গরু খোঁজা আর হচ্ছে কোনো কিছু নিয়ে বারবার চেষ্টা করা, দুটো কি এক জিনিস? যে না, একেবারেই ভিন্ন। তাহলে এটাকে বলে হচ্ছে রূঢ় অথবা রূঢ়ি শব্দ। রূঢ় অথবা রূঢ়ি শব্দ। এরপর আমরা যাব হচ্ছে যোগরুর। যোগরুর শব্দ কাকে বলে? যে সকল শব্দের সমাস নিষ্পন্ন যে সকল শব্দ সম্পূর্ণভাবে সমাস সমান পদসমূহের অনুগামী না হয়ে কোনো বিশিষ্ট অর্থ গ্রহণ করে তাদেরকে যোগরুর শব্দ বলে। তার মানে উৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ 100-100 না, 50-50। 50% মিল, 50% অমিল আছে। 50% মিল আর 50% অমিল। মিল প্লাস অমিল কিরকম দেখুন। পঙ্কজ মানে কি? পঙ্কে জন্মে যা। পঙ্কে মানে কাদামাটিতে অনেক কিছুই জন্মে, শাপলা, শৈবাল, শালুক। কিন্তু তাদের মধ্যে থেকে সবাইকে না বুঝিয়ে শুধু একটাকে বুঝি, পদ্ম ফুল। তাহলে এখানে একটু খেয়াল করুন, উৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ যদি 100% মিল থাকে যৌগিক, 100% মিল না থাকে তবে তাকে বলি হচ্ছে কি রূঢ় বা রূঢ়ি শব্দ। কিছুটা মিলে কিছুটা মিলে না, তাকে বলি কি? যোগড় শব্দ। তাহলে পঙ্কজ মানে কি? পঙ্কে জন্মে যা। পঙ্কে তো অনেক কিছুই জন্মে, তাদের মধ্যে থেকে স্পেসিফিক শুধুমাত্র পদ্ম ফুলকে বুঝি, তাই এটাকে বলি কি? পঙ্কজ। তাহলে এখানে একটু খেয়াল করুন, উৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ সম্পূর্ণ না, এক না, আবার সম্পূর্ণ ভিন্নও না। রাজপুত বলতে আমরা কি বুঝি? রাজার ছেলেকে বুঝি এখন। আর উৎপত্তিগত অর্থ বুঝি একটা জাতিকে, যেমন সৈয়দ বাড়ির সবাই সৈয়দ, মোল্লা বাড়ির সবাই মোল্লা। তো রাজপুত একটা জাতিকে বোঝাতো। মিলটা কি? আগেও ছেলে, এখনও ছেলে। অমিল হচ্ছে আগে সকল ছেলে, এখন স্পেসিফিক, বিশেষ ছেলে। আগে সকল কিছু যা পঙ্কে জন্মাতো, এখন স্পেসিফিক শুধুমাত্র পদ্ম ফুলকে বলি। দেখুন, এগুলো মনে রাখার একটা কৌশল আমি এখানে দিয়েছি। আপনারা যেটা করতে পারেন যে এর বাইরে খুব একটা প্রশ্ন আসে না,
ম্যাক্সিমাম প্রশ্ন এই কৌশলগুলো থেকে আসে, তবে আপনাকে অর্থটা ধরে পড়তে হবে। সাপোজ ধরেন আমি রোডো শব্দ বোঝাচ্ছি, সন্দেশ মানে হচ্ছে আমরা কি বুঝি মিষ্টি জাতীয় খাবার, উৎপত্তিগত অর্থ হচ্ছে সংবাদ দেওয়া। তাহলে সংবাদ দেওয়া আর মিষ্টি জাতীয় খাবার দুইটা এক না, ভিন্ন। প্রবীণ আমরা বুঝি হচ্ছে বয়স্ক মানুষ, আর এখানে বোঝানো হয়েছে যে ভালো বীণা বাজাই, বীণা মানে বাঁশি যে ভালো বাজাতে পারে, দুটো এক বিষয় না। পাঞ্জাবি আমার গায়ে যে ড্রেসটা আছে এটা বুঝি, আর উৎপত্তিগত অর্থ হচ্ছে পাঞ্জাব প্রদেশের মানুষ, বাঙ্গাল প্রদেশের মানুষকে বাঙালি, পাঞ্জাব প্রদেশের মানুষকে পাঞ্জাবি বলে। মুক্তিযুদ্ধে সবচেয়ে বেশি ধর্ষণ কাণ্ড ঘটিয়েছে বাঙালিদের সাথে এই পাঞ্জাবি জাতি। গবেষণা বলেছি, হস্তি বলেছি, তার মানে উৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ 100% অমিল। বাঁশি বলতে আমরা কি বুঝি, সুরের যন্ত্র এখন বুঝি, আর আগেকার সময়ে বোঝানো হতো বাঁশ দিয়ে যা বানানো হয় সবই বাঁশি। খাঁচা বানালে সেটা বাঁশি, কোলা বানালে সেটা বাঁশি, খাঁচা বানালে সেটা বাঁশি, কোলা বানালে সেটা বাঁশি। এখন একটা বাঁশ দিয়ে দেয়াল বানিয়েছেন সেটাও বাঁশি, ঘরের মধ্যে সিলিং দিয়েছেন সেটাও বাঁশি। তাহলে উৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ একেবারে ভিন্ন, কোথায় সুরের যন্ত্র আর কোথায় কোলা, কোথায় খাঁচা। তাহলে তার নাম হচ্ছে রুড়ো বা রুড়ি শব্দ। যুগড়ের শব্দ মানে হচ্ছে কিছুটা মিলবে কিছুটা মিলবে না, যুগড়ের শব্দ। রাজপুত আগেও ছেলে এখনো ছেলে, আগে সকল ছেলে এখন রাজার ছেলে। মন্দির আগেও ঘর এখনো ঘর, আগে সকল ঘর এখন হিন্দুদের উপাসনালয়। অন্ন আগেও খাবার এখনো খাবার, আগে সকল খাবার এখন ভাত, স্পেসিফিক। জলধি আগেও যে জল ধারণ করে এখনো যে জল ধারণ করে, আগে সবাইকে বোঝাতো এখন শুধুমাত্র সাগরকে বোঝায়। বলদ যে বল দেয়, আগেও বোঝাতো যে বল দেয় এখনো বুঝি কি যে বল দেয়, আগে সবাইকে বোঝাতো এখন শুধুমাত্র ষাড় গরুকে বোঝায়। বলদ মানে কি, ধরেন আপনি একটু বল দিয়েছেন কাউকে, একটা আপনার মাথার উপর একটা ফ্যান ঘুরতেছে, সেটা একটা বলদ, কারণ সে বল দিচ্ছে। আপনি কাউকে ধরে একটা ধাক্কা দিয়েছেন, তাহলে আপনি তো বল দিয়েছেন, তাহলে আপনি কি? আমি বল দিলে আমি বলদ, আপনি বল দিলে আপনি বলদ, মানে যে বল দিই তার নামই বলদ। এদের মধ্যে থেকে সবাইকে না বুঝিয়ে শুধু ষাড় গরুকে বোঝানো হয়েছে, যেটা কিনা অপংসক করা হয়েছে। মহাযাত্রা আগে হচ্ছে আনন্দের যাত্রা, এখন হচ্ছে লাশ কাঁধে নিয়ে যাত্রা। পঙ্কজ মানে আগে যা জন্মাতো পঙ্কে সবাই, আর এখন স্পেসিফিক শুধুমাত্র পদ্মকে বোঝায়। মধুর মানে মিষ্টি জাতীয়, গায়ক মানে যে গান গাই, কর্তব্য মানে যা করা উচিত। বাবুয়ানা বাবুর বাপ, পিতৃহীন পিতা ছাড়া। চিকামারা দেয়ালে লেখা। 5 আগস্ট 2024 সালের পর বাচ্চারা দেয়ালে বিভিন্ন কিছু লিখে রাখছে, এটাকে বলে চিকামারা। তৌহিত্র মানে মেয়ের ঘরের নাতিন, মিতালি মানে মিতার ভাব, মানে হচ্ছে বন্ধুর ভাব। মিতালি মানে মিতার ভাব অথবা বন্ধুর ভাব। তাহলে এখানে খেয়াল করুন, যেমন আমরা নামের সাথে নাম মিলে গেলে আমরা কি বলি, মিতা। উৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ যদি 100% মিল হয় তবে তাকে আমরা কি বলি, যৌগিক শব্দ। 100% অমিল হলে রুড়ো বা রুড়ি শব্দ, কিছুটা মিলে কিছুটা মিলে না তাকে বলে যুগড়ের শব্দ। দেখুন আপনি যখন এই রেকর্ড ক্লাস দেখবেন, এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন, আমি পাশে দাঁড়াচ্ছি, যেন একটা স্ক্রিনশট নেবেন এই জন্য যে আপনি খুব সহজে এটাকে মনে রাখতে পারেন। তাহলে আপনি যদি স্ক্রিনশট নিয়েছেন আশা করি, তাহলে আপনি এটাকে একটু নোট করে খাতায় লিখলেও আপনার জন্য অনেকটা কাজে আসবে। তাহলে চলুন আমরা এখন যাব হচ্ছে উৎসগতভাবে শব্দ। উৎসগতভাবে শব্দ 5 প্রকার: তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, দেশি, বিদেশি। তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, দেশি, বিদেশি। তৎসম মানে কি, যেগুলো শব্দ সংস্কৃত থেকে সরাসরি বাংলায় আসছে তাকে বলি তৎসম শব্দ। এক্ষেত্রে দেখুন এই অংশটাতে আমার কোনো হাত নেই বা আমি আপনাকে মুখস্থ করিয়ে দিতে পারবো না। যেমন একটা শব্দ লিখলাম চন্দ্র, একটু পরিবর্তন হলে আমরা কি বলি চন্দ, আবার পরিবর্তন হলে চাঁদ। সর্প আমরা কখনো বলি না সর্প অথবা সপ্প, এটাও বলি না, আমরা কি বলি সাপ। হস্ত, হস্ত একটু পরিবর্তন হলে কি হয় হস্ত, আবার পরিবর্তন হলে কি হয় হাত। মাতা, মা, এরপরে আমরা কি বলি মাতা না মা, নাকি শুধু মা, কেমন আছো, মা। তাহলে দেখুন যে সকল শব্দ সরাসরি সংস্কৃত থেকে বাংলায় এসেছে তাকে আমরা কি বলি তৎসম। প্রাকৃতের মধ্য দিয়ে আসছে মানে একটু পরিবর্তন হয়েছে, তাকে একটু পরিবর্তন হলে অর্ধতৎসম। প্রাকৃতের মধ্য দিয়ে আসলে তাকে বলি তদ্ভব। তৎসম থেকে একবার পরিবর্তন হলে অর্ধতৎসম, 2বার পরিবর্তন হলে তদ্ভব। তদ্ভবের অপর নাম হচ্ছে খাঁটি বাংলা। তদ্ভবের অপর নাম কি, খাঁটি বাংলা। এটা আপনাকে বই দেখে দেখে পড়তে হবে, এখানে আমার বোঝানোর তেমন কোনো ক্যাপাসিটি নেই বললেই চলে। আমার এখানে বোঝানোর তেমন কোনো শক্তিই নেই যে আমি আপনাকে বুঝিয়ে বুঝিয়ে মুখস্থ করিয়ে দেবো, বিষয়টা এরকম নয়। আপনাকে যে কোনো মূল্যে এটা মুখস্থ করতে হবে। দেশি শব্দ, এই একটা অধ্যায় 9-10 বোর্ড বইয়ের বাইরে
যে গ্রামার থেকে আমার পড়ানোর হাতের বাইরে আর বাকি সব আমি পড়িয়ে দেবো, শুধু এই অধ্যায়টা আপনাকে মুখস্থ রাখতে হবে। তৎসম যা ব্যবহার করি তার 25% শব্দ মুখস্থ করবেন। গৃহিণী থেকে একটু পরিবর্তন হলে কি বলি? গিন্নি। অর্ধ তৎসম একটি পরিবর্তন হবে, গৃহিণী থেকে গিন্নি, জ্যোৎস্না থেকে জ্যোৎস্না, শ্রাদ্ধ থেকে শ্রাদ্ধ, কুৎসিত থেকে কুৎসিত। তদ্ভব মানে দুইবার পরিবর্তন হয় আমরা যেগুলো ব্যবহার করি। দেশি, প্রাচীনকালে যারা এই দেশে বসবাস করতো তাদের ভাষাকে বলে দেশি ভাষা। কুলা, গঞ্জ, চুঙ্গা, টুপর, ঢাপ, ডাগর, ডেকি এই জাতীয় শব্দ। বিদেশি, দেখুন প্রাচীনকালে বিভিন্ন বিদেশিরা আমাদের এই দেশে আগমন করেছেন এবং তারা তাদের মতো করে বিভিন্ন শব্দগুলো ব্যবহার করেছেন। ওই শব্দগুলো আমাদের মাথার মধ্যে বেশ কিছু শব্দ ঢুকিয়েছেন, তাদেরকে বলে বিদেশি শব্দ। এখন বিদেশি শব্দের মধ্যে কোনটা কোন ভাষার শব্দ সেটা আপনাকে মুখস্থ রাখতে হবে। যেমন ফার্সি শব্দের মধ্যে যদি আমরা বলি, একটা বহুল ব্যবহৃত একটা শব্দ লিখি নামাজ। এবার যদি আপনাকে প্রশ্ন করি নামাজ শব্দটি কোন ভাষার শব্দ, আপনি চোখ বন্ধ করে উত্তর দিবেন স্যার এটা ফার্সি শব্দ। তাহলে আমি যদি আপনাকে প্রশ্ন করি যে ভাই নামাজ শব্দের বাংলাটা কি, আপনাকে সময় দিব 30 সেকেন্ড, আপনি একটু ভাবেন তো যে নামাজ শব্দের বাংলাটা কি। আমরা তো মুসলিম যারা বা নন মুসলিম সবাই কিন্তু এটা জানে যে নামাজ মুসলমানদের একটা ইবাদত। এটা বাংলাটা কি? ফরাসিরা আমাদের মাথায়, পারস্যের লোকজন ফার্সিরা, এরা কি করলো আমাদের মাথায় এমনভাবে ঢুকিয়ে দিয়ে গেল যে নামাজের বিকল্প শতকরা 99.99% ছেলে মেয়ে মুসলিম যারা, তারাও আমাদের বাংলা জানে না। একটু কল্পনা করুন, 1 মিনিট সময় দিয়েছি আপনাকে, ভাবতে হবে 1 মিনিট সময়। আপনার মাথার মধ্যে কিন্তু অলরেডি কোনো না কোনো একটা শব্দ আসতেছে। কিরকম কিরকম শব্দ আসতেছে একটু বলেন তো দেখি, যে কিরকম শব্দ আসতেছে? যে আরাধনা, উপাসনা, প্রার্থনা, দোয়া, সালাত, একটা আরবি শব্দ অথবা হচ্ছে তৎসম শব্দ, বাংলা শব্দ না। আমাদের বাংলা হচ্ছে ডাকা। আমরা কি কখনো বলি এই চলো আসরের ডাকতে যাই? এর বাংলা হচ্ছে ডাকা, আল্লাহকে ডাকা, সৃষ্টিকর্তাকে ডাকা। আজান শব্দের অর্থ মানুষকে নামাজের দিকে ডাকা। নামাজের অনেকগুলো অর্থ হচ্ছে স্থান কাল পাত্র ভেদে। যারা মাদ্রাসায় পড়েছেন ওনারা বুঝতে পারবেন। নামাজ শব্দের 5 ধরনের অর্থ আছে। সৃষ্টিকর্তার সাথে সম্পৃক্ত হলে এক অর্থ, মানুষের সাথে সম্পৃক্ত হলে এক অর্থ, পশু পাখির সাথে সম্পৃক্ত হলে আরেক অর্থ, ফেরেশতাদের সাথে সম্পৃক্ত হলে নামাজ শব্দটির আরেক অর্থ। এর আরবি হচ্ছে সালাত। এটা কোরআনে অসংখ্যবার এসেছে এবং এই সালাত শব্দটি বিভিন্নভাবে বিভিন্ন অংশে বিভিন্ন জনকে বোঝায়। তাই আপনাকে এই নামাজের বাংলা যে ডাকা আমরা অনেকেই জানি না। রোজা শব্দের অর্থে বিরত থাকা। হ্যাঁ, এই টাইপের কিছু শব্দ আপনাকে মুখস্থ রাখতে হবে। এটা আমার কিন্তু বোঝানোর কিছু নেই। এইগুলো পর্তুগিজ শব্দ, এগুলো ইংরেজি শব্দ। ফরাসি মানে ফ্রান্সের ভাষা, আর ফার্সি মানে তুরস্কের ভাষা। এগুলো হচ্ছে চাহিদা পাঞ্জাবি শব্দ, জাপানি শব্দ, গুজরাটি শব্দ, তুর্কি শব্দ, চীনা শব্দ, ওলন্দাজ শব্দ, কিছু আছে মিশ্র। ইংরেজি এবং বাংলা দুইটাকে একসাথে মিক্সড করে দেয়, তাকে বলে মিশ্র শব্দ। তাহলে এখানে আপনাকে একটা বিষয় খেয়াল করতে হবে যে কোন শব্দটি কোন ভাষা থেকে আগত, এই শব্দটি আপনারা নিজেরা মুখস্থ করবেন। এটা আমার কোনো কাজ না, আমি চাইলেও আপনাকে মুখস্থ করাতে পারবো না। তবে এখানে মনে রাখবেন NTRCA অর্থাৎ শিক্ষক নিবন্ধন পরীক্ষার আমাদের বাংলার যে লেকচার শিটগুলো আছে, এখানে প্রত্যেকটা ভাষার জন্য আমরা বেশ কিছু গল্প করে দিয়েছি। তৎসমের জন্য একটা গল্প, অর্ধ তৎসমের জন্য একটা গল্প, তদ্ভব শব্দগুলোর জন্য একটা গল্প, দেশি শব্দ, বিদেশি শব্দ, সকল শব্দের গল্প আকারে দেওয়া আছে। আপনি অবশ্যই আমাদের লেকচার শিটটি সংগ্রহে রাখবেন। আর শুধুমাত্র আমাদের লেকচার শিটটা যদি পড়েন, শুধু লেকচার শিট যদি আপনি পড়েন, তাহলে আমি আশাবাদী 25-এর মধ্যে 20 পাওয়া আপনার নিবন্ধন পরীক্ষায় সম্ভব। আর নিবন্ধন পরীক্ষার জন্য 40-এ পাস নাম্বার হলেও ওই একটু ভালো করে পড়লে বাংলাতেই 20 পাবেন। আপনি বাংলাতেই 20 পাবেন। এই হচ্ছে আমাদের মিশ্র শব্দ। কোনটা? ডাক্তারখানা, ডাক্তার ইংরেজি, খানা হচ্ছে ফার্সি। পকেট মার, পকেট ইংরেজি, মার হচ্ছে বাংলা। এই হচ্ছে আমাদের শব্দ প্রকরণ। আমরা এখন এই অধ্যায় থেকে আসছে বিগত বছরের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নগুলো অ্যানালিসিস করব এবং দেখব যে কিভাবে প্রশ্ন এসে থাকে। তবে একটা বিষয় আপনি মনে রাখবেন, BCS পরীক্ষায় আগত বিগত বছরের প্রশ্নাবলী আপনাকে মুখস্থ রাখতেই হবে, এর কোনো বিকল্প নেই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা পড়েছিলাম নিবন্ধন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ 2টি অধ্যায়, শব্দ প্রকরণ, নত্য সত্যবিধান। এখন আমরা এই অধ্যায় থেকে বিগত বছরে আসছে নিবন্ধন পরীক্ষা এবং BCS পরীক্ষার প্রশ্নগুলো সলিউশন করব। এর আগেও ক্লাসেও আমি বলেছিলাম যে আপনার 4টি পরীক্ষার জন্য কিছু প্রশ্ন রিপিট হবে, রিপিট হবে। কোথা থেকে? সরাসরি প্রশ্ন কমন আসবে, সেটা হচ্ছে BCS পরীক্ষা এবং হচ্ছে বিগত বছরের নিবন্ধন পরীক্ষা। সো BCS-এ ইংলিশের জন্য যেরকম সাহিত্য আছে, সো সাহিত্য থেকে নিবন্ধনে তেমন কোনো প্রশ্ন আসে না।
বা মাঝে মাঝে একটা বা দুইটা প্রশ্ন আসে। কিন্তু বাংলা সাহিত্য এবং ব্যাকরণের প্রশ্ন আসে, সাহিত্যেও প্রশ্ন আসে। এক্ষেত্রে আপনি যেটা করবেন 46 BCS থেকে শুরু করে একেবারে লাস্ট দশম BCS পর্যন্ত সম্ভব হলে পড়ে রাখবেন। যেহেতু এখনো আমাদের হাতে নিবন্ধন লিখিত প্রিলিমিনারি পরীক্ষার জন্য পর্যাপ্ত সময় রয়েছে, তাহলে আপনার জন্য সবচেয়ে বেশি কমফোর্টেবল জোন হবে বাংলা। গিয়ে দেখবেন ওখানে 20টার মধ্যে 10টা কমন অলরেডি পড়ে রয়েছে, আর বাকি যে 10টা আছে বুঝে বুঝে উত্তর দিতে পারবেন। তাহলে চলুন আমরা একটু প্রশ্নগুলো দেখি। বাংলা ভাষার শব্দ ভাণ্ডারে অনার্য জাতির ব্যবহৃত শব্দ কোনটি? অনার্য জাতি যারা ব্যবহার করেছে সেটি হচ্ছে দেশি শব্দ। দেখুন, প্রাচীনকালে যারা এখানে বাস করতো তারা অনার্য। এই অনার্যদের সাথে পরবর্তীতে আর্য জাতির মিশ্রণ যখন ঘটেছে, তখন আমরা নতুন একটা সংকর জাতির উদ্ভব হয়েছি। যেমন আজকে যদি আমাকে বলেন, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি আমাকে দেখতে কেমন মনে হয়, আমি কি শ্বেতাঙ্গ নাকি কৃষ্ণাঙ্গ? একটা শ্রেণী বলবেন না স্যার আপনি শ্বেতাঙ্গ, খুব কিউট। আরেকজন বলবেন না গো না, একবারেই কিউট না, যতই বলেন ডোনাল্ড ট্রাম্পের মতো তো না। হ্যাঁ, আমি শ্বেতাঙ্গ না। আবার আমি কিন্তু একবারে কৃষ্ণাঙ্গ না, আফ্রিকান নিগ্রো, ওরা হাসলে দাঁতগুলো দেখা যায়, আর চোখের পুতুলি দুটো সাদা, এতটুকু দেখা যায়। কোনটা নাক, কোনটা চোয়াল, কোনটা ঠোঁট, এটা বোঝা যায় না। এটা হচ্ছে নিগ্রো। আমি নিগ্রো না, আমি আবার হচ্ছে শ্বেতাঙ্গও না, কৃষ্ণাঙ্গও না। তাহলে আমি কি, আপনি কি? আপনি আমাদের এই বাংলাদেশি যারা আছে অথবা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট যারা আছে, এরা হচ্ছে মিশ্র বা সংকর, হাইব্রিড না। এদেরকে ইংরেজিতে বলা হয় ইন্ডিয়ান। বাদামি কালার আমরা, না শ্বেতাঙ্গ না কৃষ্ণাঙ্গ। তাহলে আমাদের পিতৃপুরুষ যারা এই অঞ্চলে বাস করতো তারা সবাই যে ভাষায় কথা বলতো সেই ভাষাটাই হলো দেশি ভাষা। 46তম BCS এর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। দেখুন 46তম BCS এর প্রশ্ন, নিচের কোনটি যোগের শব্দ? যোগের শব্দ এখানে হচ্ছে কলম, মলম, বাঁশি, এই তিনটা না, তাহলে কোনটা? শাখা, মৃগ। BCS এর জন্য গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। অর্থ অনুসারে শব্দ কত প্রকার? অর্থ অনুসারে শব্দ 3 প্রকার। কি কি? যৌগিক শব্দ, রোর ও রোরি শব্দ, রোর অথবা রোরি শব্দ, যোগড় শব্দ। যোগড় শব্দ, যৌগিক শব্দ, রোর বা রোরি শব্দ, যোগড়ের শব্দ। তাহলে অর্থ অনুসারে শব্দ 3 প্রকার: যৌগিক, রোর বা রোরি, যোগড়। 3 ধরনের শব্দ রয়েছে। এরপরে আসুন, এরপরে যাবেন হচ্ছে মহকুমা শব্দটি কোন ভাষা থেকে আসছে। দেখুন মহকুমাটা কি? আমরা এখন যেটাকে বলি উপজেলা। প্রাচীনকালে জেলার অধীনে কয়েকটা মহকুমা থাকতো, একটা জেলার অধীনে বেশ কয়েকটা মহকুমা থাকতো। এখন দেখুন এই মহকুমা, এগুলো আরবি শব্দ। আইন, আদালত, মহকুমা, এজলাস, হাকিম, উকিল, মক্কেল, এই সবগুলো হচ্ছে কোন ভাষার শব্দ? আরবি ভাষার শব্দ। তাহলে মহকুমা শব্দটি কোন ভাষা থেকে আসছে? আরবি। 15তম শিক্ষক নিবন্ধন সহকারী শিক্ষক স্কুল ও সমমান 2019 সালে আসছে। তাহলে আসুন কোনটি ফার্সি শব্দ? ফার্সি শব্দ কোনটি? এখানে ফার্সি শব্দ 4টার মধ্যে চশমা, আমরা কি পড়ি? চশমা পড়ি, চশমা। চাহিদা, এটা হচ্ছে কি? শিখ। চাকু, চাকর, চাবি, এগুলো হচ্ছে কি? তুর্কি শব্দ। আপনাকে এটা মুখস্থ রাখতে হবে যে কোনটা কোন ভাষার শব্দ। এবার আসুন আগেরটা কত? 16তম প্রবাসক নিবন্ধন পরীক্ষায় ফার্সি শব্দ কোনটি? চশমা। তাহলে 12তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা আসছে চশমা শব্দটি কোন ভাষার শব্দ? তাহলে আমরা কি দেখতে পাই যে প্রশ্নকে ঘুরিয়ে অপশন অথবা অপশনকে ঘুরিয়ে প্রশ্ন, দুইটি ধাপেই পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। তার মানে আপনি যখন পড়বেন চশমা শব্দটি ফার্সি শব্দ, এখন যদি আসে নিচের কোনটি ফার্সি অথবা চশমা কোন ভাষার শব্দ, তাহলে কিন্তু আপনার কাছে দুটি সমান হবে। তাহলে এখানে একটা বিষয় খেয়াল করতে হবে যে চশমা শব্দটি কোন ভাষার শব্দ? ফার্সি ভাষার শব্দ, চশমা। এরপরে আসুন ইংরেজি শব্দটি কোন ভাষা থেকে আসছে? ইংরেজি। আমরা বলি না ইংলিশের বাংলা কি? বাংলায় কি আমরা ইংলিশ লিখি? না, বাংলায় আমরা কি লিখি? ইংরেজি। বিষয়ের নাম ইংরেজি। বিষয়ের নাম অঙ্ক নাকি গণিত, কোনটা সঠিক? অঙ্ক আমরা বলি নাকি গণিত বলি? আমরা বলি না অঙ্ক পারে না নাকি গণিত পারে না, কোনটা হবে? এটা আপনার কাছে আমার প্রশ্ন। এটা হবে নাকি এটা হবে? অঙ্ক শব্দটা সঠিক নাকি গণিত শব্দটা সঠিক? অঙ্ক সঠিক নাকি গণিত সঠিক? এটা একটু বলবেন। তাহলে ইংরেজি শব্দটা আসছে পর্তুগিজ থেকে, পর্তুগিজ ভাষায় বলে ইংরেজি, আর এটার ইংলিশ হচ্ছে ইংলিশ। তাহলে এটাকে আমরা যদি ইংরেজিতে বলি, ইংরেজি শব্দের ইংরেজি কি? ENGLISS, ইংলিশ। এরপরে আসুন, এরপরে কি আছে? নিচের কোনটি দেশি শব্দ?
চারটার মধ্যে দেখেন তো আমাদের গ্রামের মানুষ নিচের কোন শব্দটা ইউজ করে? রিক্সা, চা। রিক্সা জাপানি শব্দ। চা, চিনি, লিচু চাইনিজ। চা, চিনি, লিচু। কিতাব, কুরআন। আল্লাহ, আল্লাহ, কিতাব, কুরআন। জান্নাত, জাহান্নাম, এগুলো আরবি ভাষার শব্দ। কোলা, গঞ্জ, টুপর, এগুলো হচ্ছে কি ফার্সি ভাষার শব্দ। কোলা, গঞ্জ, টপর। নত্যবিধান বাংলা বানানে কোন শব্দের ক্ষেত্রে প্রযোজ্য? দেখুন তো এই চারটা অপশনের মধ্যে একটা অপশনের সাথে নত্যবিধান শব্দটি সম্পৃক্ত। চারটি অপশনের মধ্যে একটি অপশনের সাথে নত্যবিধান প্রযোজ্য। শুধু একটা শব্দে নত্যবিধান হয়, যেটা কি আমরা বলেছিলাম ক্লাসে তৎসম শব্দে। তাহলে অপশনে কি তৎসম শব্দ আছে? অপশনে তো তৎসম শব্দ নাই। যেহেতু তৎসম শব্দ নাই, অপশনে যেহেতু তৎসম শব্দ নাই, তাহলে তৎসমের সমার্থক শব্দ কি? সংস্কৃত। বিদেশি শব্দে হয় না, দেশি শব্দে হয় না, তদ্ভব হয় না, অর্ধ তৎসম শব্দে হয় না, শুধুমাত্র তৎসম শব্দের ক্ষেত্রে এই মূর্ধন্য এর ব্যবহার হয়, সংস্কৃত শব্দে ব্যবহৃত হয়। আসমান কোন ভাষা থেকে আগত? আসমান, জমিন। আসমান, জমিন, কোনটা কোন ভাষা থেকে আগত? আসমান, জমিন, এগুলো হচ্ছে ফার্সি ভাষার শব্দ, ফার্সি। তাহলে এখানে দেখুন অপশন আছে দুইটা। পর্তুগিজ, পর্তুগালের ভাষাকে বলে পর্তুগিজ ভাষা। পর্তুগাল, পর্তুগালের রাজধানী লিসবন। ফ্রান্সের ভাষা, ফ্রান্স, ফ্রান্সের রাজধানী কি? প্যারিস। ফ্রান্সের ভাষাকে বলে ফরাসি। মধ্যপ্রাচ্যের অনেকগুলো রাষ্ট্রের ভাষাকে বলে আরবি। সৌদি আরব, ইয়েমেন, ওমান, সংযুক্ত আরব আমিরাত, কাতার। মধ্যপ্রাচ্য, মধ্যপ্রাচ্যের অনেকগুলো রাষ্ট্রের ভাষাই হচ্ছে আরবি। আফ্রিকার কয়েকটা রাষ্ট্র আছে, যেমন হচ্ছে মিশর, সেনেগাল, ইথিওপিয়া, এদের ভাষা হচ্ছে আরবি। ফার্সি হচ্ছে পারস্যের ভাষা। পারস্য বলতে এখন তো বর্তমানে কোনো দেশ নেই, তাহলে বর্তমানে কোন দেশ? ইরান। বর্তমান যে ইরান আছে একটা পরাশক্তি, প্রাচীনকালে একটা পরাশক্তি ছিল পারস্য, এই ইরানের ভাষাকে বলে হচ্ছে ফার্সি। মনে রাখবেন আপনি, ফার্সি ভাষায় আমরা সবচেয়ে বেশি শব্দের ব্যবহার করে থাকি। আমরা যারা মুসলিম, ইসলাম ধর্মের অনেক শব্দগুলোই আমরা ফার্সি ভাষায় করে থাকি। ইসলাম ধর্মের অনেকগুলো শব্দে আমরা ফার্সিতে ট্রান্সলেট করে থাকি, ফার্সি ভাষার শব্দতে উচ্চারণ করে থাকি। তাহলে ফ্রান্সের ভাষা ফরাসি, যেমন রেস্তোরাঁ, রেস্টুরেন্ট, আর পারস্যের ভাষা হচ্ছে ফার্সি। নিচের কোন বানানটি শুদ্ধ? এক্ষেত্রে আপনাকে খেয়াল করতে হবে। পোস্ট অফিস, এটা ভুল। কেন ভুল? পোস্ট ইংরেজি শব্দ, এখানে মূর্ধন্য দিয়েছে। এরপরে মাস্টার্ড, ইংরেজি শব্দ, এখানে মূর্ধন্য দিয়েছে, দুইটা ভুল। তাহলে আমার বাকি আছে কি? জিনিস এবং হচ্ছে পোশাক। কোনটা শুদ্ধ বানান? অর্থাৎ হচ্ছে জিনিস বানানে কি হবে? মূর্ধন্য হবে না, কারণ এটা তৎসম শব্দ না। তাহলে পোশাক বানানটা সঠিক। পোশাক, পোশাক বানানে তালে বসা দিয়ে বানান। নতুন শব্দ গঠন করে কোন কোন অধ্যায়? সন্ধিও সমাস, সন্ধিও কারক, সমাস ও পদ, প্রত্যয় ও পুরুষ। কোন কোন শব্দগুলো 12তম বেসরকারি প্রবাসক নিবন্ধন পরীক্ষা 2015 সালে এই প্রশ্ন এসেছে। 12তম বেসরকারি শিক্ষক নিয়োগ পরীক্ষা 2015-তে এই প্রশ্ন এসেছে। সন্ধিতেও শব্দ গঠন করে, সমাসও শব্দ গঠন করে, কারক একটা বাক্য গঠন করে। কারক বাক্য তত্ত্বের আলোচ্য বিষয়, তো কারক শব্দ গঠন করে না। পদ শব্দ গঠন করে না। পদ পরিবর্তনের মাধ্যমে আবার শব্দ গঠন করা যায়। প্রত্যয় শব্দ গঠন করে, কিন্তু পুরুষ শব্দ গঠন করে না। হেড, মৌলবী কোন ভাষার শব্দ? আপনি দেখে একটা দেখে শুনতে বুঝতে পারছেন যে স্যার হেড তো আমরা জানি হেডমাস্টার, ইংরেজি, মহাবিপদ, তিনটার মধ্যে আছে ইংরেজি। তাহলে আমি একটা নাই বাদ দিলাম, তাহলে এরপরে কি হবে? মাস্টার্ড, হেড, মৌলবী। এই একটা শব্দ যদি আমরা বলি প্রাচীনকালে, এখন তো আমরা হুজুরদেরকে কি বলি? মাওলানা মোহাম্মদ আমির হামজা, মাওলানা মিজানুর রহমান আজহারি, মাওলানা মামুনুল হক, আমরা এরকম বলি না? তার মানে হচ্ছে প্রাচীনকালে যখন আমাদের ধর্ম এটা ছিল ফরাসিদের হাতে, মানে হচ্ছে ফার্সিদের হাতে ছিল, মানে পারস্যের, আমরা পার্সিয়ান ল্যাঙ্গুয়েজকে কেন্দ্র করে যখন আমরা ধর্মীয় শব্দগুলো ব্যবহার করেছি, ঠিক তখন এই মাওলানাকে বলা হতো মৌলবী। তাহলে মাওলানাকে কি বলা হতো? মৌলবী বলা হতো। তাহলে এখন দেখুন তো কি আছে? ইংরেজি প্লাস ফার্সি বলা হতো। প্রথমে বলছিলাম যে ধর্মীয় শব্দগুলো কি হবে? অবশ্যই হচ্ছে ফার্সি ভাষার হবে অধিকাংশগুলি। সাবান শব্দটি কোন ধরনের শব্দ? আমরা গোসল করি না, সব মানে হচ্ছে সাবান। সাবান হচ্ছে পর্তুগিজ শব্দ, এটা মনে রাখতে হবে। কোনটা পর্তুগিজ? সাবান আছে, বালতি আছে, কেদারা আছে, হ্যাঁ, পেয়ারা আছে, আর আলপিন আছে, আলমারি আছে, বারান্দা, এই টাইপের অনেকগুলো শব্দ আছে। এগুলো আপনাকে মুখস্থ করতে হবে। এগুলো আমরা লাইভ ক্লাসের মধ্যে
আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে স্টুডেন্টদেরকে ক্লাসে কৌশলে মুখস্থ করানোর চেষ্টা করে থাকি, অথবা আপনার কাছে যদি আমাদের বিদ্যাবাড়ির লেকচার শিট থাকে তাহলে সেটা থেকেও আপনি উপকৃত হতে পারবেন। তারিখ শব্দটি কোন ভাষা থেকে আসছে? এখানে দেখুন অপশন নিয়ে একটু ঝামেলা হয় তারিখ শব্দ নিয়ে। তারিখ শব্দটা কখনো আসে ফার্সি, কখনো আসে আরবি। তবে মজার বিষয় হচ্ছে যদি ফার্সি উত্তর থাকে তাহলে কখনোই আরবি অপশনে থাকে না, আর যদি আরবি থাকে তাহলে ফার্সিটা থাকে না। দেখুন এখানে কিন্তু ফার্সি নাই, এখানে অপশনে কি আছে? আরবি। তারিখ, আরবি এবং ফার্সি প্রায় একই ক্যাটাগরির, অনেকগুলো শব্দ আছে যে কাছাকাছি উত্তরটা মিলে যায়, অনেকগুলো শব্দ আছে। এরপরে আসুন, এই পর্যন্ত আমরা আমাদের আজকের ক্লাসের আলোচনার বিষয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের শিক্ষক নিবন্ধন পরীক্ষায় প্রিলিমিনারিতে নিশ্চিতভাবে পাশ করতে হলে আপনারা রেকর্ড ক্লাসগুলো দেখার পাশাপাশি আমাদের লাইভ ক্লাসে যুক্ত হতে পারেন, অথবা আমাদের লেকচার শিট ফলো করতে পারেন, অথবা আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে আমাদের স্ক্রিনে দেয়া হটলাইন নাম্বারের যে কোনো নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন। আমাদের হটলাইন নাম্বার হলো 01896060800 থেকে শুরু করে 815, 15টি ডিজিট আছে, 0 1 2 3 4 5, হ্যাঁ, একবারে 15 পর্যন্ত। এরপরে যাবেন আমাদের, অথবা আমাদের ওয়েবসাইটটা একটু ঘুরে আসতে পারেন www.বিদ্যাবাড়ি.com, অথবা আবার ঘুরে আসতে পারেন হচ্ছে fb.com বিদ্যাবাড়ি, অথবা youtube.com বিদ্যাবাড়ি। এরপরে আসুন, এই পর্যন্তই আমাদের আজকের ক্লাস ছিল। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। আমরা পরবর্তী ক্লাসে যাব, লেকচার 3। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।